আসসালামু আলাইকুম। গোলাম মুস্তাফা মডেল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী আপনাদেরকে স্বাগতম। আজকে আছি পদার্থবিজ্ঞান ক্লাসে, পদার্থবিজ্ঞান প্রথম পত্র। আছি ডায়নামিক্স, গতিবিদ্যা যেটাকে আমরা বলি। এটা হচ্ছে আপনাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার। আমরা এর আগে দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টরের গুরুত্বপূর্ণ লেকচার এবং গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের ভালো রেসপন্স পেয়েছি। আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। শিক্ষার্থী একটু খেয়াল করবেন, আপনারা কিন্তু 9-10-এ অলরেডি গতির মোশন যে চ্যাপ্টারটি পড়ে আসছেন, ওই চ্যাপ্টারটিরই একটু ডিটেলস, ইন্টিগ্রাল ফর্ম, ডিফারেন্সিয়েট ফর্ম, এগুলো দিয়ে আসলে এই চ্যাপ্টারটি সাজানো হয়েছে। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা আজকে সর্বপ্রথম যে টপিকটি দেখব সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আপনারা অলরেডি হয়তো প্রসঙ্গ কাঠামো শব্দটির সাথে কম বেশি পরিচিত। তো প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা আসলে কি? কোনো দৃঢ় বস্তুর সাপেক্ষে, খেয়াল করবেন, কোনো দৃঢ় বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান বা কোনো বস্তুর যে কোনো বিন্দু আমরা সুনির্দিষ্ট করি, সেটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো যদি আমরা বাস্তবে দেখতে যাই তাহলে ব্যাপারটা কেমন হবে একটু খেয়াল করেন শিক্ষার্থী। আপনি বাসা থেকে বের হয়ে বাজারে গেলেন, আপনার ডিরেকশন হচ্ছে হোম থেকে বাজার পর্যন্ত। আপনি এইভাবে না যে হোম থেকে বাজারে গেলেন, এটাও কিন্তু একটি প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। কেমন করে? আমি একটু পরে আসছি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামোটা কি? আপনারা দেখতে পাচ্ছেন যে জড় প্রসঙ্গ কাঠামোর সাথে আমরা একটি শব্দ লিখেছি ধ্রুব বেগ, অজড় প্রসঙ্গ কাঠামোর সাথে লিখেছি অসম বেগ। এখন ধ্রুব বেগ এবং অসম বেগটা তাদের সাথে কেমন করে সম্পর্কযুক্ত শিক্ষার্থী খেয়াল করবেন। যদি দুটি বস্তু পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হয়, দুটি বস্তু যদি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হয় এবং এই গতিশীলতা অর্জন করার ক্ষেত্রে যদি এটি নিউটনের সূত্রগুলো মেনে চলে। কোন সূত্র? নিউটনের গতির সূত্র। শিক্ষার্থী আপনারা 9-10-এ পড়ে আসছেন যে নিউটনের গতিসূত্র ছিল 3টা। যদি কোনোভাবে এই কাঠামোটি ধ্রুব বেগে গতিশীল হয় এবং গতিশীল থাকা অবস্থায় সে যদি নিউটনের 3টা গতিসূত্র মেনে চলে বা অর্জন করতে পারে, তাহলে তাকে আমরা বলছি জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে পরস্পর ধ্রুব বেগে নয়, তারা থাকবে হচ্ছে পরস্পর অসম বেগে। আপনাদের মনে হয় মনে আছে যে অসম বেগে যে গতিশীল থাকে তাকে আমরা বলি ত্বরণ। তার মানে ব্যাপারটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কোনো ত্বরণ কাজ করবে না, এটি ধ্রুব বেগে গতিশীল থাকবে। আর অজড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে অসম বেগ থাকবে, তার মানে এখানে ত্বরণ থাকবে। তার মানে পরস্পর দুটি বস্তু পরস্পর অসম বেগে গতিশীল থাকা অবস্থায় তাদের অবশ্যই ত্বরণ ঘটবে এবং এটাকে আমরা বলছি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন আপনারা হয়তো ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছেন। আর আমি একটু প্রসঙ্গ কাঠামোর চিত্রটা একটু দেখাচ্ছি, খেয়াল করবেন। যদি আমরা তাদের মিটিং পয়েন্ট হচ্ছে ও, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এবং যদি এই এক্স এবং ওয়াই অক্ষের যে কোনো বিন্দুতে একটি বস্তু থাকে, সেটা যদি পি হয়, তাহলে আপনি এই বিন্দু থেকে এই বিন্দু, যেমন আপনি পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে জিনিসটার সাহায্যে এই জিনিসটাকে বর্ণনা করেছেন, যেই কাঠামোর সাহায্যে, এটাকেই আমরা বলছি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। শিক্ষার্থী আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা দেখব হচ্ছে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি ব্যাপারটা হচ্ছে দুটি চলমান বস্তু একটির সাপেক্ষে আরেকটির গতিকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক গতি। কেমন করে? আপনারা একটু চিন্তা করে দেখেন, আমি জানি না কখনো আপনারা ভেবে দেখেছেন কিনা। আপনি ট্রেনে বসে আছেন, ট্রেনের জানালার পাশে বসে আছেন, আপনার একটি প্ল্যাটফর্মে আপনার ট্রেনটি স্থির অবস্থায় আছে,
আপনার পাশে আরেকটি ট্রেন, সেই ট্রেনটি গতিশীল অবস্থায় আছে। এখন ওই ট্রেনটি যখন গতিশীল অবস্থায় আপনার বিপরীত দিকে যাবে, আপনার মনে হবে যে আপনিও গতিশীল। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। আপনি গ্রামের কোনো রাস্তায় যদি কখনো সিএনজি বা অটোরিকশা বা বাসে করে চলাচল করেন, সেই ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে আপনি জানালা দিয়ে বাইরে তাকালে আপনি সামনে যাচ্ছেন, আর আপনার পাশে গাছ বা কোনো মানুষ বা স্থির কোনো বস্তু তারা মনে হবে কি পেছনের দিকে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো? দেখেন, আপনি গতিশীল কিন্তু গাছগুলো কিন্তু গতিশীল না। আপনার গতিশীলতার কারণে আপনি গাছগুলোকেও গতিশীল মনে করছেন, আপনি যাচ্ছেন সামনে, গাছগুলো যাচ্ছে পেছনে। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে আপেক্ষিকতা। এখন আরেকটা ব্যাপার, আপনি জানালার পাশে, ট্রেনের জানালার পাশে বসে আছেন, গতিশীল অবস্থায় আপনি একটি পাথর টুকরা বা একটি ইটের খণ্ড আপনি নিক্ষেপ করলেন। আপনি কিন্তু এটাকে স্ট্রেট নিক্ষেপ করেছেন, কিন্তু বাইরে থেকে যদি কোনো পর্যবেক্ষক দেখে তাহলে সে দেখবে কেমন করে? সে দেখবে হচ্ছে যে এই পাথরটি একটি প্যারাবোলিক বা পরাবৃত্ত আকারে ভূমিতে পতিত হচ্ছে। তার মানে আপনি দিয়েছিলেন স্ট্রেট, এটা স্ট্রেট হচ্ছে না, এটা হচ্ছে কি প্যারাবোলিক বা পরাবৃত্ত। সো এটাকেই আমরা বলছি হচ্ছে কি আপেক্ষিক গতি। তার মানে কোনো চলমান দুটি বস্তুর একটির গতিশীলতার বা গতিশীলতার কারণে অপর বস্তুর যে অবস্থানটা বা অপর বস্তুর যে আপনি ব্যাপারটা পর্যবেক্ষণ করছেন, এটাকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক গতি। আচ্ছা শিক্ষার্থী, এরপরে আমরা আসবো হচ্ছে বেগ, এরপরে হচ্ছে ত্বরণ। আচ্ছা, আপনারা মনে হয় বেগ, ত্বরণ এগুলো 9, 10-এ পড়ে আসছেন, তারপরে একটু রিমাইন্ড করার জন্য আমি ছোট্ট করে বলে দিচ্ছি। খেয়াল করবেন, বেগ হচ্ছে কি একক সময়ে, মানে সময়, আর হচ্ছে সাথে কি আছে এস, মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হতে পারে, সরণ হতে পারে। তাহলে একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে, খেয়াল করবেন, একক সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে আমরা বলছি হচ্ছে বেগ। তো বেগকে আমরা প্রকাশ করছি ভি দ্বারা, ভি ইকুয়ালস টু এস বাই টি। আর এটার একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, আর এটার মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে টাইম। আর ত্বরণটা হচ্ছে কি, খেয়াল করবেন, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। আর ত্বরণের সংজ্ঞাটা হচ্ছে সময় কিন্তু একই থাকবে, যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনকে। এখন আসেন, এখানে বেগের পরিবর্তনটা আমরা কেন বলবো? শিক্ষার্থী, যদি বেগের পরিবর্তন না বলি, বেগটা যদি স্মুথলি থাকে বা সমবেগ হয়, তাহলে মনে রাখবেন সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ কাজ করে না। তাহলে ত্বরণটা কখন কাজ করবে? ত্বরণটা শুধুমাত্র তখনই কাজ করে যখন বস্তু অসমবেগে চলতে থাকে। যেমন আমি ঘর থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ জোরে হাঁটলাম, কিছুক্ষণ স্মুথলি হাঁটলাম, কিছুক্ষণ দৌড়ালাম, তাহলে আমার বেগ কি স্মুথ হলো? না, আমার বেগটা এমন হচ্ছে একটু বাড়লো, একটু কমে গেছে, আবার অনেক বেশি বেড়ে গেছে, আবার একটু কমে গেছে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে অসমবেগ। কি বলছি? এটাকে আমরা বলছি অসমবেগ। তাহলে এই যে অসমবেগ যেটা, অর্থাৎ বেগের একটা পরিবর্তন, এই বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, খেয়াল করবেন, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি হচ্ছে ত্বরণ। শিক্ষার্থী, ত্বরণকে আপনারা জানেন এই দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2, আর এটার মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। আচ্ছা, আমরা বেগের সিমিলার আর একটা রাশি দেখব, সেটা হচ্ছে দ্রুতি। দেখেন, বেগের এবং দ্রুতির ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। প্রকাশ করলাম ভি দিয়ে, ভি ইকুয়ালস টু এস বাই টি। এটার মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, আর এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে পরিবর্তনটা কোথায়? শিক্ষার্থী একটু খেয়াল করবেন, বেগ এবং দ্রুতি এদের দুইজনের মধ্যে কোনো পরিবর্তন নাই, তবে একটা জায়গায় পরিবর্তন বা পার্থক্য আছে। যেমন বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি। সেক্ষেত্রে আপনাদের হয়তো মনে আছে ভেক্টর এবং স্কেলার রাশিটা কি ছিল। দেখেন, ভেক্টর রাশিটা ছিল যে রাশিকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস লাগবে। কি কি লাগবে? মান এবং দিক। আর স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য লাগবে হচ্ছে শুধুমাত্র মান। তাহলে
দেখেন বেগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ বেগকে প্রকাশ করার জন্য অবশ্যই আপনার মান এবং দিক লাগবে, কিন্তু দ্রুতিকে প্রকাশ করার জন্য শুধু মান হলেই হবে, সুনির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন নাই। যেহেতু সুনির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন নাই, সেহেতু দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, এবং দ্রুতি এবং বেগের কার্যকলাপ যা আছে সব হচ্ছে সিমিলার, এদের মধ্যে কোনো পরিবর্তন বা কোনো পার্থক্য নাই। আচ্ছা, একটু খেয়াল করবেন, দ্রুতি এবং বেগের ডিফারেন্সটা আপনারা দেখলেন, v equals to s/t LT ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা শিক্ষার্থী, এরপরে আমরা দেখব হচ্ছে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা, তাৎক্ষণিক শব্দটা যেটাকে আমরা সাডেন বলি, যেটাকে আমরা বলি হচ্ছে সাডেন অর ফর দ্য ভেরি ফিউ টাইম, যেটাকে আমরা বলি, খেয়াল করবেন শিক্ষার্থী, তাৎক্ষণিক বেগ মনে রাখতে হবে। বেগ এবং তাৎক্ষণিক বেগের মধ্যে মূল ডিফারেন্সটা হচ্ছে, তাৎক্ষণিক বেগটা হচ্ছে সময়টা হচ্ছে শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য না। সময়টা যদি শূন্যের কাছাকাছি, মানে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর সরণের হারকে আমরা বলছি হচ্ছে কি তাৎক্ষণিক বেগ। খেয়াল করবেন, ভি হচ্ছে বেগ, ভি বার তাৎক্ষণিক বেগ, লিমিটেশনস ডেল টি ট্যাংস টু জিরো। এই শব্দটার অর্থ হচ্ছে যে ডেল টি তার মানে সময়, ক্ষুদ্রতম সময়, ট্যাংস টু জিরো মিন্স হচ্ছে এটি শূন্য না, টোটালি জিরো না, বাট শূন্যের কাছাকাছি। তাহলে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে সরণের হারকে আমরা বলছি তাৎক্ষণিক বেগ। ঠিক একইভাবে আগের মতোই এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর তাৎক্ষণিক ত্বরণটাও শিক্ষার্থী আশা করি বুঝতে পারছেন, চেঞ্জটা হচ্ছে কোথায়, সময় ব্যবধানটা ঠিকই আছে, এটাকে ভি দ্বারা প্রকাশ করেছি, এটাকে এ দ্বারা, আর এটা হচ্ছে সময় সময়ের জায়গায় আছে, এখানে ছিল সরণ, এটা হচ্ছে বেগ। তাহলে আমরা বলতে পারি যে যদি সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হয় এবং বেগ যদি সময়ের হারের, খেয়াল করবেন এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ, তাহলে এটা হচ্ছে হার যদি বলি আমরা, কার হার, সময়ের ক্ষেত্রে, তাহলে বেগ ডিভাইডেড বাই টি মানে সময়, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। একইভাবে এটার একক হবে এমএস ইনভার্স 2। আচ্ছা শিক্ষার্থী, আরেকটা ব্যাপার, যখন তাৎক্ষণিক বেগ বলছি, যদি এটাকে আমরা অন্তরক বা ডিফারেন্সিয়েট মুডে চিন্তা করি, তাহলে v ইকুয়ালস টু dx বাই dt, আর যদি তাৎক্ষণিক ত্বরণ আমরা চিন্তা করি, তাহলে a ইকুয়ালস টু d স্কয়ার x dt স্কয়ার। সো এই যে ফর্ম দুইটা আমরা দেখলাম, এই ফর্ম দুইটা হচ্ছে যদি তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক ত্বরণকে আমরা ডিফারেন্সিয়েট বা অন্তরক ফর্মে কনভার্ট করি, তাহলে v ইকুয়ালস টু dx বাই dt, a ইকুয়ালস টু d স্কয়ার x বাই dt স্কয়ার। আচ্ছা শিক্ষার্থী, আমরা এখন দেখব হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রগুলো আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। খেয়াল করবেন, ওনার পরন্ত বস্তুর সূত্র হচ্ছে 3টা, তবে পরন্ত বস্তুর 3টি সূত্রের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে 2টা। মনে রাখতে হবে, প্রথম কন্ডিশন, বস্তুটিকে অবশ্যই থাকতে হবে স্থির অবস্থানে। দ্বিতীয় কন্ডিশন, তাকে পড়তে হবে বিনা বাধায়। এখন আপনি উপর থেকে একটা বস্তু ছেড়ে দিলেন, এখন ওই বস্তুটির ক্ষেত্রে যদি 2টা কন্ডিশন হয়, প্রথমত বস্তুটি যদি স্থির থাকে, দ্বিতীয়ত হচ্ছে বস্তুটি যদি বিনা বাধায় পড়ে, তাহলেই কেবলমাত্র এই 3টা সূত্র আপনি যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। আসলেই কি তাই? আচ্ছা আমি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি এক টুকরা পাথর আর একটি কাগজের টুকরা যদি ছাদের উপর থেকে ফেলে দেন, কোন বস্তুটা আগে নিচে পড়বে? শিক্ষার্থী আবার খেয়াল করবেন, আপনি ছাদের উপর থেকে এক টুকরা পাথর, একটা কাগজের টুকরা, দুই একই জায়গা থেকে একই সময় ছেড়ে দিলেন, কে আগে পড়বে? অবশ্যই পাথর।
আর কাগজটা হেলতে দুলতে 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 আস্তে আস্তে করে মাটিতে পড়বে। তাহলে এই সূত্রটা কেমন করে হলো? আমি কি বলেছি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাহলে মিথ্যা বলেছি, সূত্রটা ভুল। না শিক্ষার্থী, এখানে একটা কন্ডিশন আমি শুরুতেই বলেছিলাম, বস্তুটা থাকতে হবে স্থির, কন্ডিশন হতে হবে বিনা বাধায়। আচ্ছা, আমরা যে চলাচল করি সর্বক্ষেত্রে কে আমাদেরকে বেষ্টন করে রেখেছে? হ্যাঁ শিক্ষার্থী, বাতাস। তো ওই বাতাসটাই তাকে বাধা দিবে। যদি সেই বাতাসটিকে আমরা সরিয়ে ফেলি তাহলে এই প্রথম সূত্রটি অবশ্যই স্যাটিসফাই করবে। আচ্ছা, একটা উদাহরণ হিসেবে বলি। আজ থেকে প্রায় 10-12 বছর আগের বইয়ে মানে সিলেবাসে একটা অংশ ছিল, সেটা হচ্ছে গিনি পালক পরীক্ষা। গিনি পালক পরীক্ষা। গিনি পালক পরীক্ষাটা কি? আপনি একটা কয়েন নেবেন, স্বর্ণের কয়েন বা হোয়াটএভার কয়েন, আর একটি পাখির পালক নিয়ে আপনি একটি কাচের, স্বচ্ছ কাচের এই সাইজের একটি ফানেল বা টেস্ট টিউব জাতীয় কিছু একটা নেবেন। তবে অবশ্যই 2 মুখ বন্ধ থাকতে হবে, আর 1 মুখ খোলা থাকবে। সেই মুখ দিয়ে আমরা পাম্পের সাহায্যে ভিতর থেকে বাতাসটা বের করে নিব। এখন যদি ভিতর থেকে বাতাসটা বের করে নেই, তার ভিতরে দিব একটি গিনি মানে একটি পয়সা বা একটি কয়েন, আর দিব একটি পাখির পালক। শিক্ষার্থী, মজার ব্যাপার হচ্ছে ওই টেস্ট টিউব বলেন বা ফানেল বলেন, কাচের দণ্ড বলেন, ওইটার মধ্যে যদি কোনো বাতাস না থাকে, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আপনি দেখতে পাবেন, কয়েন এবং পাখির পালক একই সাথে একই তালে সে ভূমিতে বা তার ওই প্রান্ত থেকে, যদি তাকে উল্টায় দেন ওই প্রান্ত থেকে এই প্রান্তে পড়বে, আবার উল্টায় দিলে ওই প্রান্ত থেকে এই প্রান্তে পড়বে। এখন এটা নিজের চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না। কেবলমাত্র এটা কখনই পসিবল হবে যখনই ভিতরে বাধা দেওয়ার মতো কোনো বস্তু না থাকবে। আপনি জানেন যে আমাদের বাধা দেওয়ার জন্য বস্তু হচ্ছে বাতাস। যদি পাম্পের সাহায্যে সেই বাতাসটিকে বের করে নেওয়া হয়, তাকে ভ্যাকুয়াম করা হয়, তাহলে এই প্রথম সূত্রটি স্যাটিসফাই করা যাবে। শিক্ষার্থী, দ্বিতীয় সূত্রটা আমরা দেখব। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত। খেয়াল করবেন, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। ভি কে আমরা বলছি হচ্ছে বেগ, আর টি হচ্ছে সময়। তাহলে সূত্রটা আমরা না মুখস্থ করব না, আমরা সমীকরণ দিয়ে মনে রাখবো। কেমন করে? আপনি কন্ডিশন দুটো শুরুতেই দিয়ে দিবেন। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ হচ্ছে ওই সময়ের সমানুপাতিক, তার মানে ভি প্রপোর্শন টু টি। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আচ্ছা, তৃতীয় সূত্রটাতে আসি। ঠিক একই কন্ডিশন, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ওই সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক। এখানে এইচ যদিও আমরা বলছি হচ্ছে উচ্চতা, এটা হতে পারে দূরত্ব, হতে পারে সরণ, আর টি হচ্ছে সময়। তাহলে উচ্চতা বলেন, দূরত্ব বলেন বা সরণ বলেন, প্রপোর্শন টু টি স্কোয়ার। তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক। সো এই 3টা সূত্রই হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। আর এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো আশা করব আপনারা মুখস্থ করবেন না, যা সমীকরণ দিয়ে একটু মনে রাখবেন। আচ্ছা শিক্ষার্থী, আমি একটু পেছনে ফিরে যাই। আমরা যদি একটু চিন্তা করি যে আপেক্ষিক গতির ক্ষেত্রে যদি একটু ভাবি যে আসলে আপেক্ষিক গতি কেমন কেমন হতে পারে। শিক্ষার্থী, আমি জানি না আপনাদের এটা মনে আছে কিনা, একটু দেখেন তো। আচ্ছা শিক্ষার্থী, আমরা জানি যে মাত্রা, যেটাকে আমরা ডাইমেনশন বলি, এই মাত্রা হচ্ছে সাধারণত 3 ধরনের হয়: একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। তো আপেক্ষিক গতির ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, শুধু এক্স অক্ষ যদি বলেন, শুধু ওয়াই অক্ষ যদি বলেন, এরা হচ্ছে একমাত্রিক।
এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তাদের মিটিং পয়েন্ট হচ্ছে ও, এটা হচ্ছে দ্বিমাত্রিক। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তাদের মিটিং পয়েন্ট হচ্ছে ও, এটা হচ্ছে ত্রিমাত্রিক। এখন একমাত্রিকের ক্ষেত্রে যেটা ভূমি বা তল বরাবর ব্যবহার করবেন এটাকে আমরা এক্স অক্ষ বলি, লম্ব বরাবর ব্যবহার করলে সেটাকে আমরা ওয়াই অক্ষ হিসেবে বিবেচনা করি। বাট এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এটাই ধরতে হবে, আপনি আপনার পছন্দ মতো ধরতে পারবেন। আর দ্বিমাত্রিকের ক্ষেত্রে যেটাকে আমরা টু ডি বা টু ডাইমেনশন বলি, এর ক্ষেত্রে একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে পিঁপড়া, অ্যান্ট। পিঁপড়ার গতিটাকে আমরা বলি হচ্ছে দ্বিমাত্রিক গতি। আর ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলি হচ্ছে একটি মাছি। কোন রুমের মধ্যে যদি একটি মাছি থাকে সেই মাছির গতিটাকে আমরা বলি ত্রিমাত্রিক, আর একটি পিঁপড়ার গতিকে আমরা বলি দ্বিমাত্রিক। আর যদি আপনি আপনার বাসা থেকে বের হয়ে বাসার নিচে বা খেলার মাঠে যান, খেলার মাঠ থেকে ফিরে আসেন, এটাকে আমরা একমাত্রিক গতি বলি। সেটা হতে পারে ভূমি অক্ষ বরাবর, হতে পারে লম্ব অক্ষ বরাবর, যে কোনো অক্ষ বরাবর যেটাই হোক সেটাই হবে হচ্ছে একমাত্রিক। যাই হোক শিক্ষার্থী, আজকে আমরা ডায়নামিক্সের ইম্পর্টেন্ট কিছু থিং দেখলাম। তবে এই চ্যাপ্টারে থিওরির চেয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখব হচ্ছে প্রাস, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং এই চ্যাপ্টারে গাণিতিক প্রবলেমগুলো যেগুলো আসে ওগুলো বেশিরভাগ প্রাস থেকেই আসে। তো আশা করি আমরা আজকে থিওরিক্যাল যে অল্প স্বল্প একটু দেখলাম এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে শেয়ার করবেন। আর আপনারা বৈশ্বিক করোনার সময় প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না, আর বের হলে অবশ্যই নিরাপত্তা মাস্ক ব্যবহার করবেন, আর স্যানিটাইজার দরকার হলে ব্যবহার করবেন। আর বাইরে গেলে অবশ্যই বাইরে থেকে ঘরে আসার পরে ভালো করে নিজে পরিষ্কার হয়ে নেবেন, নিজে সুস্থ থাকবেন, নিজের পরিবারকে সুস্থ রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।